সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের আমরা যে চ্যাপ্টার শুরু করেছিলাম প্রথম দিন, এটা আসলে পুনরায় আমরা রিপিট করতে চাই। সেটা হলো তাপগতিবিদ্যা নিয়ে কথা বলেছিলাম লাস্টের দিন, এবং ওই জিনিসটা আজকেও চলবে আমাদের। আমরা আজকে আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শুরু করব। তার আগে গত দিনে যেটা পড়িয়েছিলাম তার সামান্য মনে হয় একটু বাকি আছে, সেটা নিয়ে কথা বলবো আজকে। খেয়াল করো, আমরা গতদিন পড়িয়েছিলাম তাপমাত্রা নিয়ে। তাপমাত্রায় আমরা কি করেছিলাম? তাপমাত্রায় ওখানে তাপ ও তাপমাত্রা কি, তারপর দুই স্থির বিন্দুর সাপেক্ষে থার্মোমিটারের মূল সমীকরণ পড়িয়েছিলাম, তাপমিতিক ধর্ম, তাপমিতিক পদার্থ, এইগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলেছিলাম ওই দিন। ওকে। আর তাপমাত্রা পরিমাপের যে বিভিন্ন স্কেল, যেটা তাপমাত্রা পরিমাপের তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক, এটা বলা হয়েছিল আমাদের ওই পর্যন্ত। যাই হোক, তাপমাত্রা মোটামুটি আমাদের শেষ। আমি জাস্ট তোমাদের তিনটা জাস্ট কি করব, সংজ্ঞা বলে শেষ করে দেব মোটামুটি তাপমাত্রার অংশ। তারপরে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের বলি, আজকে আসলে ঐতিহাসিক 7ই মার্চ 1971 সালের এই দিনে কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ, যেটা রেসকোর্স ময়দানে ভাষণের মাধ্যমে মোটামুটি আমরা বুঝে গিয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে পৃথিবীতে, সেই রকমই। এরপরে মোটামুটি যুদ্ধের ঘোষণা এখান থেকে হয় আমরা মনে করি। যাই হোক, 7ই মার্চে আমাদের বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখন আমরা এই ক্লাসটার পরে আসলে আমাদের আজকে ক্লাসটা কিন্তু আর হবে না। এই ক্লাসটার পরে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। এই প্রথম সেশনটার পরেই আজকে আর ক্লাস হবে না। তো তোমাদের যেটার কথা বলি আজকে, সেটা হলো আমরা আসল কাজ শুরু করি। দেখো, আমরা তাপমাত্রার যে অংশে একটা জিনিস পড়াইনি, সেটা হলো ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু, খেয়াল করো, ত্রৈধবিন্দু, আর একটা হলো পানির ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু যদি বলে, আরেকটা জিনিস কথা আছে আমাদের, সেটা হলো তোমাদের যেটা, আরেকটা হলো প্রমাণ চাপ। এই কটা জিনিস আমাদের আসলে একটু লাগবে। আরেকটা হলো কি, প্রমাণ তাপমাত্রা। এটা খেয়াল করতে হবে, এই কটা জিনিস আমাদের। ওকে, দেখো, ত্রৈধবিন্দুর কথা বলার আগে প্রমাণ তাপমাত্রার কথা বলি। প্রমাণ তাপমাত্রা মানে যে তাপমাত্রায়, খেয়াল করো, বরফ গলে পানি অথবা পানি জমে বরফে পরিণত হয়। স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার আমরা এটা ধরি, সেটার মানটা হলো 273 কেলভিন। কত কেলভিন? 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আরেকটা হলো প্রমাণ চাপ। এই প্রমাণ তাপমাত্রায়, যেটা আমরা আসলে, এটা কিন্তু তোমাদের 10ম অধ্যায়ে পড়ানো হয়েছে ফার্স্ট ইয়ারে, সেটা হলো সমুদ্রপৃষ্ঠের সাথে 45 ডিগ্রি অক্ষাংশে 760 মিলিমিটার পারদস্তম্ভ প্রমাণ তাপমাত্রা। এই প্রমাণ তাপমাত্রায় যে চাপটা দেয়, সেই চাপটাই হলো প্রমাণ চাপ। এর মানটা কত? যেটাকে আমরা এক বায়ুমণ্ডলীয় চাপও বলি। এর মান হলো 1.013 × 10⁵ এত নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, যে কোনো একটা এককে তুমি বলতে পারো। তাহলে প্রমাণ তাপমাত্রা আর প্রমাণ চাপের ব্যাপারটা চলে গেল। একটা ব্যাপার খেয়াল করো, তোমাদের কিন্তু আসলে যেটা পরীক্ষা তোমাদের হবে 5টা চ্যাপ্টার, প্রশ্ন হবে 8টা। খেয়াল করো, তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, আমার একটা ধারণা। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে যেহেতু অল্প, অর্ধেক 50% করা হয়েছে, তোমরা সুন্দর করে 5টা চ্যাপ্টার প্রিপারেশন নাও, দেখবা যে তোমাদের ফুল কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে। যাই হোক, প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা গেল। এখন আসি ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দুটা কি? ত্রৈধবিন্দু বোঝায় যায় ট্রিপল পয়েন্ট বলি। এটা তাপমাত্রার একটা বিন্দু, যে বিন্দুতে পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। তাহলে দেখো, ত্রৈধবিন্দুটা কি? যে তাপমাত্রায় নির্দিষ্ট চাপে বলা হয়, এখানে নির্দিষ্ট চাপে পদার্থ 3 অবস্থায় থাকতে পারে, সেই তাপমাত্রাকে বলা হয় ত্রৈধবিন্দু। ওকে, তো এখানে যেহেতু আমরা এক এক পদার্থের জন্য ত্রৈধবিন্দুর মান কিন্তু নির্দিষ্ট করা, এই জন্য নির্দিষ্ট হয়
তো এই জন্য আমরা কিন্তু নির্দিষ্ট মান বলতেছি না যে এখানে ত্রৈধবিন্দু। যখন দেখো পরে বলেছি পানির ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দু মানে আমি কিন্তু এখানে পদার্থটা নির্দিষ্ট করে দিলাম যে পানির কথা বলছি, এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরি। দেখো পানির ত্রৈধবিন্দু, যে তাপমাত্রায় পানি, খেয়াল করো, যে তাপমাত্রায় পানি 3 অবস্থায় থাকতে পারে, 3 অবস্থায় থাকতে পারে, তার মানে সেটা কি, সে কঠিন, তরল এবং বায়বীয় 3 অবস্থায় থাকবে, এমন একটা তাপমাত্রা, একটা পয়েন্ট। সেটার মানটা হলো কত, 273.16 কেলভিন। ঠিক আছে, নির্দিষ্ট চাপে এত তাপমাত্রায় পানি 3 অবস্থায় থাকতে পারে, অর্থাৎ কঠিনও থাকতে পারে, তরলও থাকতে পারে, বাষ্প থাকতে, এটাকে বলা হয় কি পানির ত্রৈধবিন্দু। এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরি। আমরা এখন যদি বলি যে 1 কেলভিন কাকে বলে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি 1/273.16। তাহলে গেল দেখো ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দু, প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা। এখন যে অংশটাকে খেয়াল করো, আমরা শেষ করলাম মোটামুটি তাপমাত্রার অংশটা, আমাদের টোটালি শেষ, যে পর্যন্ত পড়িয়েছি এটা পড়লেই হবে। তো এখানে আরেকটা জিনিস তোমরা হয়তো দেখতে পারো যে ত্রৈধবিন্দুর সাপেক্ষে আসলে থার্মোমিটারের মূল সমীকরণ একটা আছে। সমীকরণটা হলো এরকম হতে পারে, সেটা হলো T = 273.16 ইন্টু x ডিভাইডেড বাই xtr, এত কেলভিন। এটা হলো যে তাপমাত্রা আমরা নির্ণয় করবো, আর এটা হলো xtr মানে ত্রৈধবিন্দু তাপমাত্রার ক্ষেত্রে থার্মোমিটার মূল এটা উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম। এখন 5টা থার্মোমিটার, 5টা থার্মোমিটারের জন্য 5টা হয়ে যাবে। যেমন স্থির আয়তন হলে P আসবে, এখানে P Ptr, স্থির চাপ হলে V Vtr, রোধ হলে R Rtr। যদি আমরা তাপতড়িৎ থার্মোমিটার বলি তাহলে E ডিভাইডেড বাই ER, যেটা আমরা 2 স্থির বিন্দুর সাপেক্ষে, এটাকে বলা হয় এক স্থির বিন্দুর সাপেক্ষে থার্মোমিটারের মূল সমীকরণ, এক স্থির বিন্দুর সাপেক্ষে থার্মোমিটারের মূল সমীকরণ। তাহলে এইটা আমাদের মোটামুটি শেষ, তাপমাত্রার অংশটা। আমরা এখন তাপগতিবিদ্যাতে যাব, মূল যে অংশটা আমরা সেই অংশটা যাব। আসলে তাপগতিবিদ্যার এখান থেকে আমাদের শুরু হতে পারে প্রশ্ন হওয়া বেশি। আর আমরা যে পর্যন্ত পড়লাম এটা হয়তো তোমার ধরো জ্ঞানমূলক বা অনুধাবনের প্রশ্ন হতে পারে, যেটুকু পড়েছি এর ভিতর থেকেই হতে পারে, বাইরে থেকে আর হওয়ার মধ্যে সিলেবাসে এরকমই আছে। এবার আমরা আসি তাপগতিবিদ্যাতে। যখন যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কথা বলবো, তার আগে যেটা একটা কথা বলবো দেখো আমরা, সেটা হলো অন্তস্থ শক্তি, তাপগতীয় স্থানাঙ্ক। এরপরে কি অন্তস্থ শক্তি, তাপগতি স্থানাঙ্ক, আর একটা হলো সিস্টেম। আমরা এই সিস্টেম মানে ব্যবস্থা, এই 3টা জিনিস বলার পরে আমরা সূত্রে যাব, তার আগে যেতে পারবো না। ওকে, আচ্ছা অন্তস্থ শক্তিটা কি, এটা হলো কথা। বলো অন্তস্থ শক্তিটা কি, কে বলতে পারবা? সামনাসামনিই তো নেই তোমরা। আসলে অন্তস্থ শক্তিটা জাস্ট সিম্পল একটা কথা বলি, জাস্ট অন্যভাবে বলি। বাইরে দেখো, তুমি তোমার স্কুলে বা কলেজে যদি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি মনে করো লাফ দিবা, লং জাম্প দিবা, লং জাম্প দিবা, তো তুমি যদি দাঁড়িয়ে যদি লাফ দাও তাহলে কিন্তু বেশি দূর যেতে পারো না। কিন্তু ওটাই যদি তুমি একটু দৌড়াই আসো তাহলে কি হয়, তুমি বেশি দূরে লাফ দিয়ে যেতে পারো। এটা তুমি দৌড়াই নাও, তাহলে দৌড়ানো কেন? তোমার ভিতরের একটা শক্তিকে তুমি গ্রো করো, যে শক্তিটা তোমাকে লাফ দিতে, কাজ সম্পাদন করতে সহায়তা করবে। ঠিক আছে, ওই যে তুমি দৌড়াই, তোমার ভিতরের যে শক্তিটা কি হয়, যে গ্রো করলা, যেটা তোমার বেশি দূর যেতে সহায়তা করলো, ওইটা আসলে কিছু না, ওটাই হলো অন্তস্থ শক্তি বলি আমরা নর্মালি। তবে আমরা এখানে আমি দৌড়ানোর জন্য বললাম এটা, কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলবো আসলে আমরা আসলে নিয়ে কি কথা বলবো, গ্যাস নিয়ে কথা বলবো। আমরা তাপগতিবিদ্যাতে আমরা বাষ্প বা তাপ নিয়ে কথা বলবো, এই জন্য এটা ব্যাপারটা একটু আলাদা। তো এখন যেটা অন্তস্থ শক্তিটা হলো কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি যেটা পরিবর্তিত হয়ে কাজ সম্পাদনে সহায়তা করে। সহজ কথা, কোনো পদার্থের অন্তস্থ শক্তি যা পরিবর্তিত হয়ে কাজ সম্পাদনে সহায়তা করে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অন্তস্থ শক্তি। যেমন বললাম ওই রকম, একইভাবে একটা পাত্রে গ্যাস রেখে যদি ওটাকে যদি আমরা হিট দিই তখন কি হবে, ওখান থেকেও কিন্তু ওই রকমই হতে পারে। তো গ্যাসের অণুগুলোর গতির কারণে কি হবে,
যে শক্তিটা বৃদ্ধি পাবে কাজ করার জন্য, সেটা হতে পারে। এখন আসি আমরা, অন্তঃস্থ শক্তি হলো তোমার কি তাপ। আর একটা কথা, অন্তঃস্থ শক্তি কিন্তু কি একটা পদার্থের অভ্যন্তরীণ যত প্রকার শক্তি আছে সব প্রকার শক্তির সমষ্টি কিন্তু। এটা কি হতে পারে? অন্তঃস্থ শক্তি সমান হতে পারে গতিশক্তি, ভিতরে যদি বিভব শক্তি, চলন শক্তি, ঘূর্ণন শক্তি, যত রকম শক্তি আছে ওর ভিতরে মোটামুটি পদার্থের অভ্যন্তরে সবগুলোর সমষ্টি কিন্তু আসলে কি, সেটা হলো অন্তঃস্থ শক্তি। আচ্ছা, এবার আসি তাপগতি স্থানাঙ্ক। তাপগতি স্থানাঙ্কটা হলো আমরা যে তাপের গতিবিধি প্রকাশ করার জন্য যে চলক রাশিগুলো ব্যবহার করি, সেই চলক রাশিগুলোকে বলা হয় তাপগতি স্থানাঙ্ক। তাপগতি স্থানাঙ্ক আছে তিনটা। একটা হলো দেখো, একটা হলো পি, একটা হলো ভি, আর একটা হলো টি। অর্থাৎ তাপের টোটাল প্রকাশ করার জন্য তুমি এই তিনটা, খেয়াল করো, প্রেসার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, এই তিনটা রাশি ব্যবহার করলেই হয়। এই জন্য এই তিনটাকে বলা হয় তাপগতি স্থানাঙ্ক বা থার্মাল, যেটাকে আমরা থার্মাল কোঅর্ডিনেট বলি। তাহলে তাপগতি স্থানাঙ্ক গেল পি, ভি, টি। এই তিনটা থেকে কিন্তু আমরা তিন ধরনের সূত্র পাই কিন্তু। একটা হলো বয়েলস ল, একটা চার্লস ল, আর একটা হলো কি, যেটা আমরা চাপীয় সূত্র বলি। তিনটা সূত্র পাই, সেটা এই তিনটা একবার একটা স্থির রেখে তিনটা সূত্র পাই, যেটা হলো ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো। এখানেও কিন্তু লাগবে। এখান থেকে যখন তুমি তাপমাত্রা স্থির যখন রাখবা তখন কি হবে, পি আর ভি চেঞ্জ হয়। এই ক্ষেত্রে কি পাই আমরা, বয়েলের সূত্র পাই। অর্থাৎ স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটার অর্থ হলো চাপ বাড়লে আয়তন কমবে আর চাপ কমলে আয়তন বাড়বে। যেটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন আসলে এইরকম হয়, তাই না? এইরকম হয়। ওকে, এই জায়গা থেকে যে সূত্রটা পাই আমরা, পিভি সমান সমান কি ধ্রুবক, তার মানে কি P1 V1 সমান সমান কি P2 V2 লাগবে। এটা পরে লাগবে, আরো আছে, আরো সূত্র পাবো আমরা, যেহেতু সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা তো তোমরা আগে পড়ছো, যেটা পড়া জিনিস, এই জন্য আসলে তত কিছু বলার কিছু নাই। তোমরা আমার চেয়ে হয়তো বেশি পারো, কারণ তোমাদের পড়া হয়ে গেছে অলরেডি একটা বছর। তো তাহলে দেখো তাপগতি স্থানাঙ্কের ব্যাপারটা শেষ। ওকে, এরপরে আসি দেখো সিস্টেম। তাপগতিবিদ্যাতে যখন আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করি, তখন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে জাস্ট জড় পদার্থের যে অংশটা নিয়ে আমরা কথা বলি সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় সিস্টেম বা ব্যবস্থা। জড় পদার্থের যে অংশ নিয়ে, আমি ওভাবে অন্য উদাহরণটা না দিয়ে সিম্পল বলি। ধরো তুমি যদি একটা পাতিলে যদি ভাত রান্না করতে যাও, খেয়াল করো, ভাত রান্না করবে একটা পাতিলে। ভাত রান্না করতে গেলে ওর ভিতরে চাল দিলা, পানি দিলা। তুমি দেখো এখানে তিন ধরনের অবজারভেশন আসতে পারে। নাম্বার ওয়ান, তুমি ঢাকনা দিয়ে রাখতে পারো, ঢাকনা দিয়ে রাখছো পাতিলের উপরে, ঢাকনা দিয়ে তুমি পাশে দাঁড়িয়ে আসো, দেখো কি তুমি তোমার কিছুক্ষণ পরে দেখবা তোমার গায়ে হিট লাগবে, তার মানে এখানে তাপের আদান প্রদান হচ্ছে। কিন্তু দেখো ঢাকনা দেওয়ার ফলে বাষ্প কিন্তু যাচ্ছে না, এটা একটা অবজারভেশন। আবার তুমি কি ঢাকনাটা খুলে রাখছো, তুমি ওখানে দাঁড়ালে দেখবা বাষ্প উড়ে চলে যাচ্ছে এবং তোমার গায়ে হিটও লাগতেছে, তার মানে দুটোই হচ্ছে কিন্তু। আবার তুমি ধরো ঢাকনা দিয়ে পুরাটাই তুমি কি করলা, কুপরিবাহী পদার্থ দিয়ে মুড়িয়ে দিলা, তার মানে কি ঢাকনা মুড়িয়ে দেওয়ার ফলে কি হবে, তাপ বা জলীয় বাষ্প কোনো কিছুই বেরোবে না ভিতর থেকে, কোনো কিছুই বেরোবে না। এইরকম তিনটা অবজারভেশন আমাদের আসতে পারে। তো ওই তিনটা অবজারভেশন থেকে কিন্তু আমাদের সিস্টেমটা তিন ধরনের হয়। খেয়াল করি এবার, একটা হলো, সেটা হলো ওপেন, উন্মুক্ত সিস্টেম। খেয়াল করবেন, উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত সিস্টেম। ওকে, যখন আমরা উন্মুক্ত সিস্টেমের কথা বলবো, ওপেন সিস্টেম, সেটা হলো কি, তুমি মনে করো ঢাকনাটা খোলা আছে, তুমি হিট দিচ্ছ, ঢাকনাটা খোলা আছে, তার মানে বাষ্প বেরিয়ে যাচ্ছে। বাষ্প বেরিয়ে যাওয়া মানে কি, তুমি ভিতরে যে তুমি যে ইয়েটা পানি নিয়ে যাও তার ভরটা, বাষ্প মানে কি সাথে ভর চলে যাচ্ছে, এবং তুমি হাত উপরে হাত দিয়ে দেখবা তোমার হাতে কি লাগবে, হিট লাগবে, তার মানে কি তাপমাত্রা হচ্ছে, তাপও চলে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো বস্তুর ভর এবং তাপ দুটোরই আদান প্রদান হয়, সেটা হলো কি, তার মানে কি দুটোই চলে যাচ্ছে। ভর, খেয়াল করো, তাপ মানে শক্তি, ভর যাচ্ছে যেটা, ভর গেল, তার মানে কি যে সিস্টেমে ভর ও শক্তি উভয়ের আদান প্রদান হয়, যে সিস্টেমে ভর ও শক্তি উভয় পরিবেশের সাথে কি হয়, আদান প্রদান হয়, তার মানে ঢাকনা খোলা থাকলে তোমার বাষ্প চলে যাচ্ছে, তার মানে ভর যাচ্ছে, সাথে
তাপও চলে যাচ্ছে, তাপ মানে শক্তির আদান প্রদান হচ্ছে, পরিবেশে মিশে যাচ্ছে, এটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কিন্তু এরকম, যে সিস্টেমে পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ের আদান প্রদান হয় সেই সিস্টেমকে কি বলা হয়, সেটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। ওকে, এবার আসি এরপরে দেখো বদ্ধ সিস্টেম, বদ্ধ। ওকে, বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম মানে কি, দেখো তুমি ঢাকনাটা দিয়ে রাখছো, ঢাকনা দিয়ে রাখছো, তার মানে বাষ্প কিন্তু যাচ্ছে না, বাষ্প পরিবেশের সাথে মিশতেছে না, তার মানে ভরের আদান প্রদান হবে না। বাট তুমি যদি পাশে দাঁড়িয়েও থাকো, দেখো তোমার গায়ে কিছুক্ষণ পর হিট লাগতেছে, এটার অর্থ কি, এটার অর্থটা হলো পরিবেশের সাথে কিন্তু তাপের আদান প্রদান হচ্ছে, তার মানে কি শক্তির আদান প্রদান হয়। এই জন্য বলা হয় যে সিস্টেমে পরিবেশের সাথে ভরের আদান প্রদান হয় না কিন্তু তাপের আদান প্রদান হয়, অর্থাৎ শক্তির আদান প্রদান হয়, সেই সিস্টেমকে কি বলা হয়, সেই সিস্টেমকে বলা হয় বদ্ধ সিস্টেম। ওকে, যেটাকে আমরা ক্লোজ সিস্টেম বলি। আরেকটা আছে দেখেন 3 নম্বর, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। খেয়াল করবেন, বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, বিচ্ছিন্ন মানে কি পরিবেশ থেকে আলাদা করা, এরকম জিনিস। তার মানে কি, তুমি এবার ওই পাতিলটাকে কি করলা, কুপরিবাহী পদার্থ দিয়ে মোড়াই দিলা, কুপরিবাহী দিয়ে, তার মানে ভিতর থেকে কিছু আসবেও না, বাইরে থেকে কিছু ভিতরেও যাবে না, তার মানে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এরকম। অর্থাৎ যে সিস্টেমে, খেয়াল করেন, যে সিস্টেমে ভর ও শক্তি কোনোটি পরিবেশের সাথে আদান প্রদান হবে না, সেই সিস্টেমকে কি বলা হয়, সেই সিস্টেমকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, তাহলে দেখো আমাদের 3 প্রকার সিস্টেমের কথা গেল, অন্তঃস্থ শক্তির কথা গেল, আর কি গেল, তাপগতি স্থানাঙ্কর ব্যাপারটা গেল। ওকে, তাহলে দেখি এবার আমরা কি করতে পারি, আমরা এখন কি করব বলো, আমরা এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যেতে পারি। ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাহলে কি হবে, দেখো ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা যদি আমরা বলি তাহলে কি হবে, আমাদের প্রথম যেটা আসবে, দুটো আসলে দুইজন বিজ্ঞানীর বিবৃতি আছে, একটা হলো জুলের আর একটা হলো ক্লসিয়াসের। কি কোনো মেসেজ আছে ছেলেদের? হ্যাঁ, ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, প্রথমটা হলো জুলের বিবৃতি, জুল। ওকে, জুলের বিবৃতি দেখো, জুল কি বলছে, যখন আমরা তাপগতিবিদ্যাতে যখন কাজ সম্পাদন করতে চাই, কি দিয়ে সম্পাদন করতে যাব, এক্ষেত্রে কিন্তু তাপ দিয়েই কাজ করতে হবে, তো এই জন্য তাপগতিবিদ্যা। তো আমরা যখন কোনো সিস্টেমে যদি তাপ সরবরাহ করি এবং ওই ক্ষেত্রে যে কাজ পাবো, তাপ আর কাজ, অর্থাৎ কাজ মানে যান্ত্রিক শক্তি বোঝায়, দুটো পরস্পর সমানুপাতিক। এটার অর্থটা হলো কোনো সিস্টেমে যত তুমি শক্তি দিবা তত কাজ পাবা, আউটপুট তত পাবা, অর্থাৎ ডব্লিউ সমানুপাতিক এইচ। ঠিক আছে, ডব্লিউ সমানুপাতিক এইচ, তাপ আর যান্ত্রিক শক্তি বা কাজ পরস্পর সমানুপাতিক। তাই যদি হয় তাহলে দেখো ডব্লিউ সমান কি হয়, জে এইচ। এখানে যেটা হলো কি, যেটা হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক এখানে আসে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা বলি আমরা, যান্ত্রিক সমতা বলি। ওকে, তাই যদি হয় তাহলে এটা গেল কিন্তু কার, জুলের বিবৃতি। এখান থেকে আমরা একটা সংজ্ঞা পাই, সেটা হলো যে হলো কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা কাকে বলে, ডব্লিউ বাই এইচ। কোন সিস্টেমে একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই হলো তোমার কি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর একক কি, এর একক হলো জুল পার ক্যালোরি, এবং এর কিন্তু নির্দিষ্ট মান আছে, সেটা হলো 4.2 জুল পার ক্যালোরি। তোমাদের চলতরিতে এটা দিয়ে পড়ানোর কথা ডিটেলস।
একবার স্যার পড়াচ্ছে যেটা, চলো তো এটা ডিটেলস পড়াবে, জুল পার ক্যালোরি। তাহলে দেখো আমাদের জুলের বিবৃতিটা শেষ, জুলের বিবৃতি গেল। জুলের বিবৃতির পরে আমরা যে এই চ্যাপ্টারে মূল যেটা দিয়ে কাজ করব খেয়াল করো, সেটা হলো ক্লসিয়াসের বিবৃতি। এইটাই মোটামুটি আমাদের কাজে লাগবে, ক্লসিয়াসের বিবৃতি, ক্লসিয়াসের বিবৃতি, এইটাতে আমরা কাজ করব, ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতি মানে আসলে ওই সেই কথাই বলেছিলাম যে লং জাম্পের কথা বলেছিলাম। একটু দেখেন স্যার, এটা ধরেন আপনি কলেজে কি করবেন, ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প দিবেন, ঠিক আছে, লং জাম্প দিবেন। দেওয়ার আগে এখন যেহেতু বলেছিলাম যে তাপগতিবিদ্যাতে কোনো কাজ সম্পাদন করতে গেলে আসলে তাপ দিতে হবে, তাছাড়া হবে না। এই জন্য ওটা তোমাকে যা সিম্বল হিসাবে বলছি, তো তোমাকে ধরো আমরা কি করলাম, পরিবেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিয়ে দেওয়া হলো যে তুমি এটা দিয়ে কাজ সম্পাদন করো। তুমি ধরো তোমাকে ডিকিউ পরিমাণ শক্তি দিলাম, এই শক্তিটা নিয়ে তুমি লাভ দিবা। ওকে, এখন লাভ দিতে গেলে যে বলেছিলাম তুমি যদি এক জায়গায় স্থির হয়ে লাভ দাও বেশি দূর যেতে পারবে না, কিন্তু তুমি যদি একটু দৌড়ায় নাও তাহলে কি হবে, দৌড়ায় নিলে তুমি কি হবে, তাহলে লাভ দিয়ে বেশি দূর যেতে পারো। তার মানে তোমার ভিতরের একটা শক্তি গ্রো করে, যে শক্তিরা তোমাকে কাজ করতে সহায়তা করে, সেটাই হলো ইন্টারনাল এনার্জি আমরা বলি, যেটা অন্তঃস্থ শক্তি। তো এখন তোমার টোটাল এনার্জি আছে ডিকিউ পরিমাণ, তুমি এইটা দিয়ে তুমি এখন দৌড়ানো শুরু করবা, তারপরে লাভ দিবা, আউটপুট পাবা। তো তুমি ধরো দৌড়াচ্ছ, এই শক্তিটা নিয়ে ডিকিউ পরিমাণ শক্তি নিয়ে তুমি দৌড়ানো শুরু করলা, ধরো এই পর্যন্ত দৌড় দিলা। দৌড়ানোর ফলে তোমার যে অংশটা পরিবর্তনটা হলো, দিস ইজ ইন্টারনাল এনার্জি। তো ইন্টারনাল এনার্জি মানে কি, এটাকে আমরা ধরলাম ডিইউ, অন্তঃস্থ শক্তি। খেয়াল করো, এই অন্তঃস্থ এই পর্যন্ত দৌড়ানোর পরে এখান থেকে তুমি লাভ দিলা, লাভ দিয়ে ধরো এখানে পড়লা, ধরো যেটা তুমি ধরো 2 মিটার গেলা বা 3 মিটার গেলা, সেটা হলো কি তোমার ফলাফল প্রকাশ করে। তার মানে দিস ইজ কি আউটপুট। আউটপুট যদি হয় এটাকে আমরা আউটপুট ধরি, তার মানে এটা হলো কি ডিডব্লিউ। ওকে, তো এই যে তুমি ডি এর পরিবর্তনটা হলো ডিডব্লিউটা, মানে আউটপুটটাও পেলে। এটা কেন পেলা, এই পরিমাণ শক্তি ব্যয় করে পেয়েছে। এই জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু শক্তির নিত্যতা সূত্র ফলো করে, মেনে চলে। তাই যদি হয় তাহলে ডিকিউ সমান কি হবে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্লাস সম্পাদিত বহিস্থ কাজ। তার মানে দেখো আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, ডিকিউ সমান কি ডিডব্লিউ, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, এখন দেখেন তার মানে কি, কোনো সিস্টেমে যদি আমরা কিছু তাপ শক্তি সরবরাহ করি তাহলে তার কিছু অংশ ব্যয় হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তনে, বাকিটা ব্যয় হবে বহিস্থ কাজ সম্পাদনে। আমি আবারও বলি, আমরা যদি কোনো সিস্টেমে কিছু তাপ শক্তি সরবরাহ করি তাহলে তার কিছু অংশ ব্যয় হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বা বৃদ্ধিতে, বাকিটা ব্যয় হবে বহিস্থ কাজ সম্পাদনে। তার মানে দেখো টোটাল এনার্জি ছিল ডিকিউ, এটা দুটো অংশে ভাগ হয়ে গেছে, একটা অংশ ডিইউতে গেছে, একটা অংশ ডিডব্লিউতে গেছে। দিস ইজ কি ক্লসিয়াসের বিবৃতি, যেটা তাপগতিবিদ্যার ফার্স্ট ল। আমরা কিন্তু এই সূত্রটা দিয়েই আমরা ডিটেলস কাজ করব। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় যে তোমার যে বহিস্থ কাজ যেটা আছে, বহিস্থ কাজের কিন্তু আবার আর একটা মান আছে আমাদের, সেটা আমরা পরে প্রতিপাদন করব। তারপরেও বলি, সেটা হলো বহিস্থ কাজ ডিডব্লিউ সমান সমান পিডিভি, পিডিভি। ওকে, এখন একটু এই ডিডব্লিউ সমান পিডিভিটা আমাদের একটু পড়ে আসতে হবে, এখানে পড়ে দিচ্ছি দেখো। ওকে, ডিডব্লিউ সমান কি পিডিভি, দেখি এবার। দেখো এটা হলো একটা সিলিন্ডার, জাস্ট মনে করো সাইকেলে যদি তোমরা হাওয়া করতে করো, যেটা সাইকেলে যেটা পাম্পার দিয়ে আমরা হাওয়া করি না, তুমি পিস্টনে চাপ দিয়ে ধরে রাখছো, বা ওই ইয়ে দিয়ে পাইপ দিয়ে হাওয়াটা যাওয়ার সুযোগ নেই, বদ্ধ মনে করো, চাপ দিয়ে ধরে রাখো, উল্টা তোমার কি হবে, ভিতরের বাতাস যেটা যে বাষ্প, সে বাতাসটাও কিন্তু তোমাকে উল্টা কি উল্টা একটা চাপ দিবে। যাই হোক, সেটাই
এইটা ধরলাম ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডার, যার এই দেখেন এই যে এটা হলো পিস্টন। ওকে, ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে তোমার যে গ্যাস আছে, এখন খেয়াল করো তোমার সিলিন্ডার যে এই যে ভিতর যে আবদ্ধ গ্যাস, সেই গ্যাসটা যে চাপ প্রয়োগ করবে সেই চাপটা হলো কি পি। ওকে, এখানে এই পি মানে আমরা কি জানি এফ বাই এ, তাই যদি হয় তাহলে সুতরাং দেখো তো এখানে কি হবে, এফ সমান সমান হবে পি এ, চাপ ইন্টু ক্ষেত্রফল। ওকে, এখন আমি ধরলাম এই জায়গা, আমি এই সিলিন্ডারটা খেয়াল কর পিস্টনটাকে এই জায়গা যদি ঘর্ষণহীন যেটা পিস্টন যেটা, এই যে পিস্টনটাকে স্থির রাখার জন্য সম পরিমাণ ঠিক এই বলের সমান পরিমাণ বল আমি প্রয়োগ করলাম, করে এটাকে স্থির রাখলাম। তারপরেও কি হবে, ভিতরের গ্যাসটা প্রসারিত হতে পারে। এই গ্যাসটা প্রসারিত হওয়ার ফলে ধরো এই পিস্টনটাকে সামান্য পরিমাণ সে সরিয়ে ফেললো, যে সামান্য পরিমাণ যখন সরাইলো ধরো এই জায়গায় গেল, এখানে যেটুক সরিয়ে গেল, যে দেখো যেটুক সরিয়ে ফেললো এটাকে, অর্থাৎ যে সরণটা হলো সেটাকে ধরলাম ডিএক্স, যে সরণটা হলো সেটা কি হলো ডিএক্স, মানে খুব সামান্য সরণ হলো, গ্যাস সামান্য পরিমাণ ধরো প্রসারিত হয়ে যখন চাপটা বেশি দিল তখন সে সামান্য পরিমাণ পিস্টনটা উঠে। তুমি দেখো সাইকেলের পাম্পার হাওয়া করতে গেলে ওই রকমই হয়, দেখো যদি তোমার হাওয়াটা বেরোনোর পথ না থাকে তাহলে তুমি ধরে রাখলেও মনে হবে যে তোমাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, ঠিক সেই রকম প্রসারিত হয়ে গ্যাস প্রসারিত হয়ে সামান্য সরণ ঘটালো, সেই সরণটা হলো কি ডিএক্স পরিমাণ। তাই যদি হয় ডিএক্স পরিমাণ সরণের জন্য কৃত কাজ তাহলে কত হবে, কাজ হবে বল ইন্টু সরণ, তার মানে এফ ইন্টু ডিএক্স। আমরা জানি কাজ সমান বল ইন্টু সরণ। তাই যদি হয় তাহলে দেখো তো এটা কি হবে, ডিডব্লিউ সমান তখন কি হবে, এফ এর মান কত হবে, পি এ ইন্টু ডিএক্স, পি এ ইন্টু ডিএক্স। তাই যদি হয় এখন দেখো এ ইন্টু ডিএক্স, এ ইন্টু ডিএক্স, এ হলো ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল মানে কি, আমার এখানে যে তোমার যে পিস্টনটা যেটা ছিল এটার ক্ষেত্রফল, ঠিক আছে। দেখেন এইটুক নিয়েই বল কাজ করতেছে এইটুকের উপর, ক্ষেত্রফল যদি এ হয় আর হলো সরণটা হলো কতটুক ডিএক্স। এখন ক্ষেত্রফলের ভিতর দুটো অংশ আছে, ডিএক্স এর মধ্যে দুটো অংশ আছে, ডিএক্স এর মধ্যে একটা অংশ আছে, তাহলে এখানে 2 এখানে 3, তার মানে ভলিউম। ভলিউমটা কি হবে, ডিভি সমান কি হবে স্যার, এ ইন্টু ডিএক্স। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি, ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি। ওকে, এটার অর্থটাই হলো সম্পাদিত কাজ সমান চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তো এখন এটা কেন পড়াইলাম এটা দেখেন, তাহলে ডিডব্লিউ সমান পি ডিভি পেয়ে গেলাম, কিন্তু আমরা সেটা পড়াইলাম। এখানে যে সমীকরণটাকে আমরা আর একটু কি করব, আর একটু বাড়াবো, দেখেন সেটা হলো কি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ক্লসিয়াসের, দেখো আমরা এখানে সামারি যেটা পেলাম সেটা হলো জুলের সূত্র, জুলের ক্ষেত্রে দেখেন জুলের সূত্রটা আমাদের হবে ডব্লিউ সমান জে এইচ, আর ক্লসিয়াসের বেলায় কি হবে আমাদের, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিভি। ওকে স্যার, পিডিভি। ওকে, এই হলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে অংশটা, সে অংশটা সূত্রটা নিয়ে কথা শেষ হলো। এখন এটাকে আমরা আরো অন্য অংশে চলে যাব, যেটা সূত্র পর্যন্ত, এই পর্যন্ত শেষ হলো আমাদের। আচ্ছা, তাহলে তাপগতিবিদ্যার দেখো আমরা যেটা এবার আসি, অনেকগুলো কি আছে,
পদ্ধতি আছে আমরা, যেমন সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, এই 4 ধরনের প্রক্রিয়া আছে বা ব্যবস্থা যেটা আছে, পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো কিভাবে কাজ সম্পাদিত হয় এইসব প্রক্রিয়ায়। প্রথমে যেটা আমাদের আসবে সেটা হলো সমষ্ণ প্রক্রিয়া স্যার, সমযোগ উষ্ণ সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস বলি আমরা ইংলিশে, আইসোথার্মাল প্রসেস, সমযোগ উষ্ণ। ওকে, তাহলে দেখেন এই প্রক্রিয়াতে কি হবে আমাদের, এই প্রক্রিয়াতে যেটা কি হবে সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এখানে দেখো এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হয় সমযোগ উষ্ণ। তার মানে আমরা যেটা পড়েছিলাম তাপগতি স্থানাঙ্ক, দেখেন থার্মাল কোঅর্ডিনেট ছিল কি 3টা, পিভিটি, সমষ্ণ মানে তাপমাত্রা স্থির, তাহলে চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে, বলেন, চেঞ্জ হবে পি আর ভি। খুব সিম্পল জিনিস, পি আর ভি। তার মানে পিভি চেঞ্জ হওয়া মানে দিস ইজ কি বয়েলের সূত্র মেনে চলে। কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। তার আগে আমরা আগে সমষ্ণ প্রক্রিয়া কি তাহলে সেটা বলি। যে খেয়াল করো, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় অর্থাৎ যে প্রক্রিয়া, সহজ কথা, তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না কিন্তু চাপ আর আয়তনের পরিবর্তন হবে। সিম্পল কথা, যে প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ টিটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে চেঞ্জ হবে পি আর ভি, সেই প্রক্রিয়াটাই হলো কি সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, আর এই ক্ষেত্রে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটাকে আমরা বলি সমষ্ণ পরিবর্তন। এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তাহলে আসে দেখো সমষ্ণ প্রক্রিয়া, আবারও বলি, যে প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, শুধু চাপ আর আয়তনের পরিবর্তন হবে, পি আর ভি। তার মানে এটা হলো কি বয়েলের সূত্র মেনে চলে। তাহলে দেখেন নাম্বার 1 বৈশিষ্ট্যের দিকে চলে গেলাম, কিন্তু আমরা সুন্দর করে দেখেন একটু বৈশিষ্ট্যের দিকে চলে যাই। প্রথম সংজ্ঞাটাতে বলা হচ্ছে এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হবে, সরি, তাপমাত্রা স্থির থাকবে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হবে। তার মানে কি এটা বয়েলের সূত্র মেনে চলে। দেখেন কিসের সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলার অর্থটা কি? অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, সে এই সমীকরণকে মেনে চলবে। অর্থাৎ যদি আমি বলি সমষ্ণ প্রক্রিয়া, তাহলে আমার এটা কি হবে, যে কোনো ভাবে বলতে পারো, এদিকে ভি ধরো এদিকে পি ধরো, তাহলে কি হবে এরকম। এটা হলো সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। একটু খেয়াল করে এমসিকিউতে আসতে পারে। তার মানে কি এটাকে এখান থেকে আমরা এভাবেও লিখতে পারি, পিভি সমান কনস্ট্যান্ট অথবা P1 V1 সমান সমান P2 V2। ওকে স্যার, এ পর্যন্ত শেষ। তাহলে দেখো 1 নম্বর সূত্র, 1 নম্বর বৈশিষ্ট্য হলো বয়েলের সূত্র মেনে চলে। আচ্ছা, নাম্বার 2, এই প্রক্রিয়াতে আমি যে পরিমাণ তাপ শক্তি দিব ঠিক সেই পরিমাণ কাজটা পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু তোমার কি তাপমাত্রার পরিবর্তন হয় না, তার মানে এই ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ পরিবর্তন হয় না। দেখেন তাহলে এই প্রক্রিয়ায় কি হবে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না। ওকে, তার মানে আর কি হয়, ডিকিউ সমান সমান ডিডব্লিউ হয়। এটার অর্থটা হলো সরবরাহকৃত তাপ শক্তি সমান সম্পাদিত বহিস্থ কাজ। এই প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তি সম্পাদিত বহিস্থ কাজের সমান হয়, যেহেতু অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়, এটাই হবে। আচ্ছা, এটা হলো একটি ধীর প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এটা কিন্তু একটা ধীর প্রক্রিয়া, অর্থাৎ তাপমাত্রা স্থির রেখে কাজ করতে গেলে অনেক সাবধানে কাজ করতে হয়, ধীরে 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 ধীরে। হঠাৎ করে যদি বেড়ে যায় সেটা হলো ঊর্ধ্বতাপে, সেটা পরে আসবে। তার মানে এটা হলো একটি ধীর প্রক্রিয়া। ওকে, এটা হলো একটি ধীর প্রক্রিয়া। আচ্ছা, তাহলে দেখো আমার বৈশিষ্ট্য কিন্তু আমরা 4টি পেলাম, আরও আছে, ওইতে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো
এইটা আমাদের ব্যাখ্যা করতে হবে যে সমষ্ণ প্রক্রিয়া সরবরাহকৃত তাপশক্তি সম্পাদিত বহিস্থ কাজের সমান। ওকে, এটা কিন্তু অনুধাবনের প্রশ্ন আসে। তাই যদি হয় দেখো আমরা কি করে অ্যান্সার করি। ওকে, আমি আসলে কথা না বলে লিখে যাচ্ছি, তাই না? দেখো কোনটাকে, এটা আগেই বলেছি তো এই জন্য আর কথা বলেন। দেখো ডিকিউ কি, ডিইউ কি, ডিডব্লিউ কি। ওকে, তো দেখো যেহেতু সেহেতু ডিইউ ইকুয়াল টু 0, যদি তাই হয় তাহলে দেখো তো কি হয়। দেখেন কাজ হয়ে গেছে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তি সম্পাদিত বহিস্থ কাজের সমান, সম্পাদিত বহিস্থ কাজের সমান। ওকে, ওকে, এবার আসি, দেখো সমষ্ণ প্রক্রিয়া গেল, এরপর আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধ মানে বোঝাই যায়, রুদ্ধ মানে যে প্রক্রিয়ায়, খেয়াল করো আমার তাপগতিবিদ্যা মানে কি, তাপগতিবিদ্যা মানে হলো আমার কি তাপের আদান প্রদান হবে, যেখানে তাপ দিলে কাজ আসবে। আমি যদি কোনো সিস্টেমে যদি এখন রুদ্ধ মানে বন্ধ সব, অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হবে না, যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ কি যে প্রক্রিয়ায় তাপ দিবেও না নিবেও না, সে কাউকে দানও করবে না, কোনো কিছু সে রিসিভও করবে না, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সহজ কথা, যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হবে না, তার মানে তাপ যেটা ছিল, তাপ যদি আমরা বলি কিউ যদি বলি বা ডি কিউ বলি, সেটা কিন্তু 0। একটা কথা খেয়াল রাখো। এখন আসি, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটনাটা হঠাৎ করে হতে পারে, যেমন ধরো হঠাৎ করে একটা গাড়ির টায়ার বাস্ট হলো। এই বাস্ট যেটা হলো এখানে কিন্তু তোমার হঠাৎ করে ঘটে, তবে এই ক্ষেত্রে যে তোমার ভিতর পরিবেশের যে ওই ক্ষেত্রে যে পরিবর্তনটা আসে, এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হয়। তারপরে যেমন খেয়াল করো আর একটা কথা বলি, যেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেমন আমরা যে বায়ু মাধ্যমের ভিতর দিয়ে খেয়াল করো শব্দ যে সঞ্চালিত হয়, শব্দ যে যায় বায়ু মাধ্যমের ভিতর দিয়ে যে শব্দ সঞ্চালিত হয়, এই ক্ষেত্রেও কিন্তু তোমার এক ধরনের পরিবর্তন হয়, এক ধরনের থার্মাল পরিবর্তন হয়। সেই থার্মাল পরিবর্তনটাও কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তার মানে যখন এই যে আপডাউনের ফলে তোমার এত দ্রুত যে তাপের আদান পরিবর্তন হয়, সেই তাপের পরিবর্তনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, সহজ কথা, এটা হলো রুদ্ধতাপীয় পরিবর্তন হয়। এখন এটাই হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, হলো যে প্রক্রিয়ায় কি হয় তাপের কোনো আদান প্রদান হবে না, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি এরকম হয়, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু উদাহরণ তো বললাম আমি, বৈশিষ্ট্যটা হলো এটা দেখেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো তাপের কোনো পরিবর্তন, খেয়াল করো তাপের আদান প্রদান হবে না, সহজ কথা।
ঠিক আছে, তাপের কোনো আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান হবে না, কার সাথে হবে না? পরিবেশের সাথে, কিন্তু এটা খেয়াল রাখো, পরিবেশের সাথে হবে না। নাম্বার 2, এটা এই ক্ষেত্রে আসলে পিভি গামা সমান কনস্ট্যান্ট এই সমীকরণকে মেনে চলে। এটা কি জিনিস তোমরা যে কিন্তু আগেও পড়েছো, আবার এই জন্য জানার কথা, গামা হলো CP/CV, আমি আসবো পরে, এটা আমরা পরে আসবো। যাই হোক, পিভি গামা সমান ধ্রুবক এই সমীকরণকে সে মেনে চলে, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই ক্ষেত্রে কি হয়? অন্তস্থ শক্তি হ্রাস পায়। এই ক্ষেত্রে কি পায়? অন্তস্থ শক্তি হ্রাস পায়। আর একটা ব্যাপার, যেমন বললাম যে টায়ার বাস্ট হলে যে পরিবর্তন আসে, তার মানে এই ঘটনাটা খুব দ্রুত ঘটে। সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়? সমষ্ণ প্রক্রিয়া ধীর প্রক্রিয়া, মানে তাপমাত্রা কনস্ট্যান্ট স্থির রেখে রেখে কাজ করে আস্তে আস্তে। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে হঠাৎ করে ঘটে যাবে। এটা হলো দ্রুত বা হঠাৎ প্রক্রিয়া। এটার কথা হলো এটা দ্রুত প্রক্রিয়া। কি প্রক্রিয়া? দ্রুত প্রক্রিয়া। ওকে, এটা হলো দ্রুত প্রক্রিয়া, খেয়াল করো। যাই হোক, শোনো, আমরা আসলে আজকে পর্যন্ত শেষ করবে। এমনিতে 7ই মার্চের জন্য আমরা তোমাদেরকে 7ই মার্চের ভাষণটা একটু শোনানোর জন্য দেরি হয়ে গেছে আমাদের, এই জন্য এমনিতে দেরি করে শুরু করেছি আমরা। আর একটা ব্যাপার হলো ঐতিহাসিক 7ই মার্চ, আজকে এই 7ই মার্চের কারণে আসলে আমরা আজকে আর ক্লাস নেব না। আমার এই ক্লাসের পরে তোমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে, এই আজকের সেশনটা। এই জন্য যাই হোক, আমি যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত একটু খেয়াল করে আমরা এর পরবর্তী ক্লাসে হয়তো তাপগতিবিদ্যা বাকি অংশটা আমরা আস্তে আস্তে দেখবো। আর 2টো ক্লাস লাগতে পারে, কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পরে আবার সেকেন্ড লটাও আছে, তো ওখানে এনট্রপির একটা ব্যাপার আছে। যাই হোক, ওখানে একটু বেশি সময় লাগবে, তা আর 2টো ক্লাস লাগতে পারে হয়তো, তাহলে তাপগতিবিদ্যা আমাদের শেষ হয়ে যাবে। তো যে কথা আগেও বলেছি আবারও বলি, যেহেতু সিলেবাস কমিয়ে দিয়েছে, তোমরা পড়াশোনায় গাফিলতি করো না, এটা হলো ব্যাপার। পড়াশোনাটা একটু ভালো করে করো, যেহেতু চ্যাপ্টার কম আছে, খুশি মনে একটু ভালোভাবে পড়ো, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। এবং পরীক্ষায় আশা করি সবাই ভালো করবে। এই দোয়া রইল। আজকের মতো এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।